নন পারফর্মিং লোন মাত্রই বাজেটের 2 দিন বা 3 দিন আগেই বোধহয় আসলো, এটা 1,56,000 কোটি থেকে বেড়ে 1,86,000 কোটি টাকা হয়ে গেছে গত কয়েক মাসের মধ্যে। তো এই যে এই এনপিএলের যে বিস্ফোরা সৃষ্টি হয়েছে এবং এর আমরা দেখছি প্রায় বেশিরভাগই প্রভাবের মাধ্যমে, প্রভাব খাটিয়ে ব্যাংকের ভেতরের মালিক বা বোর্ডের বা ব্যাংকের বাইরের একটা নেটওয়ার্কের মানে তারা কলিউশনের মাধ্যমে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে, এগুলো ফেরত আসছে না। তো এটার কারণে ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি যে একটা হলো যে ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর একটা রিস্কের মধ্যে পড়েছে। অনেকগুলো ব্যাংকিং কোম্পানি এবং লিজিং কোম্পানি এনবিএফআই তারা অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার পথে। তাদেরকে বেশ কিছু মানে এক্সট্রা সাপোর্ট দিয়ে সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো মতে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এই অবস্থা তো বেশি দিন চলতে পারে না। এটার কারণে আমরা যেটা বলছি যে এটার কারণে কিছুটা হলেও কিন্তু আমাদের ডলার এবং ফরেন এক্সচেঞ্জের যে ইনস্টেবিলিটি সেই জায়গাতেও এফেক্ট পড়ছে। কিভাবে ধারণা করা হয় এই যে এনপিএল থেকে যে টাকাগুলো লুণ্ঠন হলো, মানে যেগুলো আর ফেরত দিচ্ছে না, ইচ্ছা করে নিয়ে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এগুলো তো আসলে লুণ্ঠনই বলা যায়, তাই না? তো সেগুলো কিন্তু বেশিরভাগ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং সেই বাংলাদেশ থেকে চলে যাওয়ার পথে এরা ট্রেড বেস মানি লন্ডারিং ব্যবহার করে, তারা অবভিয়াসলি হুন্ডি ব্যবহার করে। এই দুটার মাধ্যমে আমার কিন্তু ডলার মার্কেটে টেনশন এবং ইনস্টেবিলিটি ক্রিয়েট হচ্ছে। সুতরাং আমি এই ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স, এগেইন বাজেট সব কিছু এই ব্যাপারে করতে পারবে না, কিন্তু বাজেট যে জিনিসগুলো করতে পারতো সর্বোপরি এটার একটা সিগন্যাল দিতে পারতো। এই বাজেটে যে বাজেট বক্তব্য, বাজেটের যে মূল বিষয়গুলো বক্তব্যের মধ্যে উঠে আছে, সেখানে আমরা আশা করছিলাম শক্ত কিছু বক্তব্য থাকবে, দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য থাকবে এবং কিছু প্রোগ্রামসের ব্যাপারে ডিরেকশনস থাকবে, কিন্তু আমরা সেই ধরনের কিছু শুনিনি। দ্বিতীয় যে জিনিসটা করতে পারতো, এই ব্যাংকিং খাতের যে মানে যে প্রবলেমগুলো, এগুলো রিস্ট্রাকচারিং, রিকনস্ট্রাকশন, যেমন ব্যাড লোন রিস্ট্রাকচারিং, সেগুলোর জন্য বেশ কিছু টুলস আছে। একটা টুলস অনেকদিন ধরে আলাপ হচ্ছে যে স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো স্ট্রেসড ব্যাংকিং অ্যাসেটস, এটা পৃথিবীর অনেক দেশে কাজ করেছে। এটা সাম্প্রতিক সময়ে ইন্ডিয়াতেও কাজ করেছে, তারাও এটা করেছে। আমাদের দেশে এটার শোনা যাচ্ছে যে হচ্ছে কিন্তু হচ্ছে মানে আসেনি। এটার আইন পাশ করা দরকার, আসেনি। এটা হলে হয় এটার মানে একটা মডেল হলো পিপিপিতে, সেখানে সরকারের কিছু কন্ট্রিবিউশন থাকে। আমি আশা করব এটা পাবলিক সেক্টর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে না, তাহলে জনগণের যে করের টাকা সেটা পাবলিক অ্যালোকেশনের মাধ্যমে হয়তো আরও মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু পিপিপিতে হয়েছে অনেক দেশে, এছাড়াও পিপিপিতে যদি হয়, ইভেন কমপ্লিটলি প্রাইভেট সেক্টর, প্রাইভেট ওনারশিপেও যদি হয়, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজেটারি অ্যালোকেশন প্রয়োজন ছিল, এই প্রোগ্রামটাকে এগিয়ে নেওয়ার জন্য। সো আমরা ঘোষণাতেও দেখছি না, কোনো প্রোগ্রাম ডিরেকশনও দেখছি না। সেই জন্য এটা আমি মনে করি একটু হতাশাজনক যে ব্যাংকিং গভর্নেন্স এটাকে ফিক্স করার মতো তেমন কিছু আমরা এই বাজেটে দেখিনি। কিন্তু এটা যদি আমরা ঠিক না করি, আমরা কিন্তু এই পুরো আমাদের যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ, ইয়েস বাজেট ওয়াজ ইন ইটস স্টেটমেন্ট ভেরি সিনসিয়ার টুয়ার্ডস ইনফ্লেশন, কোনো সন্দেহ নাই। কিছু উদ্যোগেও সিনসিয়ার ছিল, আরও বেশি উদ্যোগ নিতে পারতো, আমি আবারও বলছি। কিন্তু সেটা যদি অর্জন করেও, আপনার অনুষ্ঠানের প্রথম প্রশ্নটা যে মূল্যস্ফীতির লক্ষ্য কি অর্জন করতে পারবে, যেটা ডক্টর মইনুল ইসলাম বলেছে, আমিও একমত ওনার সাথে। পারবে নাকি আমরা দেখব, কিন্তু 6.5-এ নামিয়ে আসাটা সহজ হবে না। মেবি এই টার্গেটটাই কিছুটা হয়তো আনরিয়ালিস্টিক আমার মনে হচ্ছে, যেখানে 20 মাস ধরে সরকারের হিসেবেই 9%-এর উপরে ইনফ্লেশন রেট। কিন্তু যদি পারেও, ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ কি বাগে আনতে পারবে উইদাউট অ্যাড্রেসিং ফরেন এক্সচেঞ্জ ইনস্টেবিলিটি, উইদাউট অ্যাড্রেসিং দ্য ব্যাংকিং গভর্নেন্স? এগুলো আবার একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, আমি যেটা বললাম। সুতরাং আমার এই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন যদি আনতে হয়, আমাকে ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জে মার্কেট এবং ব্যালেন্স অফ পেমেন্টে যে ইনস্টেবিলিটি এবং ব্যাংকিং সেক্টরে গভর্নেন্স ফেইলিওর থেকে যে এনপিএলের বিস্ফোরা, সেটা আবার যেইভাবে ফরেন এক্সচেঞ্জ রেজিমকে মানে ফার্দার ডিটোরিয়েট করছে, প্লাস ব্যাংকিং সেক্টরের ইন্টারমিডিয়েশন ক্যাপাসিটি অর্থনীতির জন্য সেটাকে ধসিয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, এটা যতক্ষণ আমি ঠিক না করব, আমি ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জকে স্টেবিলাইজ করতে পারবো না।